চলুন ডক্টর আরিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন। এখন ঢাকায় থাকেন, কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একদম তার সামনে বসে ঘটনাটা নেই। সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। কিন্তু আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি। খুব সুন্দর করে মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 থেকে গ্রাম মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরু থেকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন নাকি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাড়ি ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা। মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন রাসেল ভাই, এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেত, যখন লোকজন পোস্টার পেত তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টার দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে এটি প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকাল বেলায় রওনা দিয়ে চলে গেলেন। তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তখন জন্ম হই নাই রাস্তা, যদি বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। একটা বাড়ির থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে বাড়িতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। আচ্ছা। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরা প্যান্ডেল সব উড়িয়ে দিল। একটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়েছে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, ওইসব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসি জানি না, তিনি বলছে নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলা গ্রামের বাড়িতে দেখা যায়, সেই খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে যেত, এরকম অবস্থা আর কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি।
একবার দুইবার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ওখানে যদি ওকে কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে না, এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি ঢিবিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গাতে নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35-এর উপরে বাজে, 3:30-র উপরে বাজে, এত রাতে আমি কি করবো। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবো। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে ওঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতেই হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির নিচে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাদা টাদা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি, আসলে এই লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে যে আসলে কি নাকি জিজ্ঞেস করবে, কি নাকি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি। কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন, সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন, ঘরের দরজাটা মানে আস্তে করে খুললেন। উনি চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। দরজা খুলতেই দেখলেন একটা বডি, বেডের উপরে পড়া, একটা চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে একটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর মিনিটও দাঁড়া থাকতে পারেনি। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর ডেড বডিটা পড়ে আছে, সে এক দৌড়ে বাড়ির যায়। বাড়ির আশেপাশে যে ঘরগুলা ছিল সবগুলোতে ঘরে নক করে। একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না। তাহলে এই পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে, ওই বাড়ির থেকেই বেরিয়ে আসেন, যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি? ভিতরে একটা মানুষ পড়ে আছে, ভিতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পাস পেলেন না আর কি। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে। বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো? অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা? এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আসে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক, বৃষ্টিতে ভিজি আর যাই হোক, আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো খুব কষ্ট হচ্ছে, কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে। বাট তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম। এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়াই গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে, আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। বলে আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম? এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিয়েছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো, এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দোয়া পড়ছে, এত সূরা পড়ছে, কিন্তু
কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু, তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতেও পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো, সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সেই একই ঘর কিনা। সে ঘরে ঢুকলো, দেখলো যে এইবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো, আর যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাপড়ের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে, ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বেরোতে তার বের হওয়ার পর 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসেছে, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থায় ছিল। এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টিচ্ছন্ন দিনে, মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে, আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না এই বাড়ি থেকে, কবরটা দিয়ে তারপরে চলে যান। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ডেড বডিটা তখন বলেছিল যে, কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে, এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে, আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা উঠতেছে ওখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম একটা কাপড়ের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভিতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে, এরপর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ওই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাস্তায়। তো পানিগুলো আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে। পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো ওই একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মট্টত খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘোরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে, এখানে যে বাড়িটা ছিল বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে জ্ঞান করে, বলে যে, কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে, তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে। বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। উনি বললো যে, তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাতের বেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে, আমার কাছে যেটা মনে হয়েছে যে, ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি। হয়তো উনি চেয়েছেন যে আমার ওখানে কবর হওয়া দরকার, কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়। আমি তো সারাটা বাড়ি, মানে ওই জায়গায় দেখলাম যেখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা এত রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট করলো, সেই বাড়িটা আর সেখানে নেই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। খুব একটু আমি চটপট একটা ঘটনা পড়ে শোনাই আপনাদেরকে। আর এই ঘটনাটি হচ্ছে, আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার। তো কি সেই ঘটনা পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম নুসরাত, আমার বাসা রাজশাহীতে। আমি আপনাদের সাথে এখন একটা স্টোরি শেয়ার করব। স্টোরিটা আমার ফ্রেন্ড সাদিকাকে নিয়ে। আচ্ছা, সাদিকার ঘটনা সম্ভবত আমরা পড়েছিলাম, আমরা সাদিকার ঘটনা তার পরের ঘটনাটি পড়বো। সরি,
আমি যে ঘটনাটি শোনাবো আপনাদেরকে, এই ঘটনাটিও অনেক আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের জানাবেন যে আপনাদের এই ঘটনাগুলো যেগুলো আমরা পড়ে শোনাই আপনাদেরকে কেমন লাগে। তো আমি চলে যাচ্ছি সরাসরি এই ঘটনায়, এবং এই ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। শুরুতেই সরি বলছি বাংলাদেশে টাইপ করার জন্য, বাট আই হ্যাড নো আদার অপশন, বিকজ আমার যে সফটওয়্যার সেই সফটওয়্যারটা আমার এই পিসিতে সাপোর্ট করছে না, এবং ফর সাম রিজন আমি পাচ্ছি না যে মানে কেন সেটাও আই ক্যান ফিগার আউট। সো এনিওয়ে, অনেকদিন থেকেই ভাবছিলাম একটা ঘটনা শেয়ার করব, বাট কিছু প্রবলেমের কারণে আই কুডন্ট শেয়ার। I'm Bond. This is my secret name. Studying in একটা ইউনিভার্সিটির নাম তিনি দিয়েছেন, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। And now I'm going to share একটা স্টোরি যেটা তার ফ্রেন্ডের, এবং তিনি সেটা বলছেন যে তার ফ্রেন্ড নিষেধ করেছেন তার নামটা বলতে, এবং আশা করি ঘটনাটা সবার ভালো লাগবে। ঘটনাটি ঘটে 2016-র মাঝামাঝি সময়ে। ঢাকা সিটির কোনো একটা মেডিকেল কলেজ হসপিটালে আমার ফ্রেন্ডের বাবাকে অ্যাডমিট করা হয়, and he had হার্ট অ্যাটাক। এবং আমার ফ্রেন্ড সারাদিন অনেক কারণেই বিজি থাকার জন্য রাতের বেলায় থাকার ডিসিশন আমি নেই, মেডিকেলে সারাদিনই ওর আদার্স রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে রাতে থাকার ডিসিশন নেয়, সারাদিন বিজি থাকার কারণে ফ্রেন্ডই রাতের বেলায় থাকার ডিসিশন নেয়, এবং সারাটা দিন ওদের রিলেটিভরা থাকতো। ফার্স্ট ডেতে নর্মাল ওয়েতে সবকিছু কাটে। সেকেন্ড ডে থেকে ঘটনাটা শুরু হয়। সে তার বাবার জন্য ফিল্টারের পানি আনতে ওয়ার্ডের বাইরে যায়, যেখানে পানি পাওয়া যাবে সেখানে গিয়ে একটা মেয়ের সাথে দেখা হয় তার। মেয়েটা কিছুটা ডিস্টার্ব ছিল, যা দেখে বুঝে ফেলেছে সে ফুললি আনকনসিয়াস মাইন্ডে ছিল মেয়েটা। এটা দেখে আমার ফ্রেন্ড ঠিক বুঝে উঠতে পারলো না যে কোথাও কথা বলা উচিত কিনা, বিকজ অনেক ওকে দেখে কিছুটা ভালো লেগেছিল তার। আচ্ছা, স্পেলিং এ অনেক ঝামেলা আছে ভাইয়া, এরপর থেকে একটু কেয়ারফুলি লিখবেন। সে ভেবে চিনতে ঠিক করে ফেলার আগেই মেয়েটি পানি নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর আর কিছু না ভেবে আমার ফ্রেন্ডও পানি নিয়ে রুমে চলে আসে। আসল ঘটনার সূত্রপাত এখানে। সেই রাতে আমার ফ্রেন্ড স্বপ্নে দেখে সেই মেয়েটাকে, এবং সে দেখে অনেক বড় একটা মাঠের মাঝখানে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে এবং ইশারা দিয়ে আমার ফ্রেন্ডকে ডাকছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, বাট জিনিসটা সেরকম সিরিয়াসলি ভাবে সে নেয় না। ও ভাবে যে হঠাৎ একটা মেয়েকে দেখছে বলে মেবি এরকম হচ্ছে, তার উপরে আবার বাবার এই কন্ডিশন ছিল। নেক্সট মর্নিং এ সে ইউনিভার্সিটিতে যায় এবং তার অ্যাজ ইউজুয়াল রেগুলার অ্যাক্টিভিটিস শেষ করে সন্ধ্যায় এগেইন মেডিকেলে যায়। সে স্টেয়ার দিয়ে অর্থাৎ সিঁড়ি দিয়ে উপরে উঠছিল এবং সেলফোনে সে কথা বলছিল। সাডেনলি সে দেখে যে একজনের সাথে তার দেখা হয়, এবং তাকে দেখেই সে বুঝতে পারে যে লাস্ট ডেতে সেই মেয়েটাই অর্থাৎ লাস্ট নাইটে সেই মেয়েটাই ছিল সেখানে, এবং সেই মেয়েটাকেই সে আবার দেখছে। হঠাৎ করে এভাবে সামনে পেয়ে কিছুটা হিমশিম খেয়ে গিয়েছিল। সে কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। কিছু বলে ওঠার আগেই মেয়েটা সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। এরপর আর কোনো উপায় না দেখে আমার ফ্রেন্ডও চলে যায় তার বাবার কেবিনে। সেদিন আর কিছু ঘটেনি ওর সাথে। থার্ড ডেতে যখন সে মেডিকেলে যায়, তখন যেতে যেতেই সে ভেবে নেয় যে সেদিন যদি ওই মেয়েটার সাথে দেখা হয় দেন সে ডিরেক্টলি কথা বলবে তার সাথে। কেবিনে গিয়ে তার বাবার সাথে কয়েকটা কথা বলার পর সে তার বাবার কয়েকজন ফ্রেন্ড আসলো এবং তাকে দেখতে। তো আমার ফ্রেন্ড তাদেরকে কেবিনে রেখে বের হয়ে আসে এবং কোথায় যাবে ভেবে পায় না, এবং না ভেবে পেয়ে এক সময় সে কোনো একটা ভাবে ছাদে চলে যায়। টাইমটা ছিল তখন মোরালেস 6:30 থেকে 7টা। গরমের সময়, সামার টাইম।
এবং সেই কারণে তখনও ফুললি ডার্ক হয়ে যায়নি চারপাশে। ছাদে গিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করার এক পর্যায়ে সে দেখতে পায় এক কোণায় ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে সামনে গিয়ে কথা বলতে যাবে, তখনই মেয়েটা সরি বলে আবারও আগের দিনের মতোই সে মানে ধাক্কা ধাক্কা খাবার জন্য সরি বলে এবং এই ভাবেই তাদের কথা বলা স্টার্ট হয়। এভাবে করে ওদের রেগুলার মেডিকেলে মিট করতো তারা এবং অনেক অনেক তাদের মধ্যে কথা হতো, গল্প হতো। খুব কম টাইমেই ওরা খুব ভালো ফ্রেন্ড হয়ে যায়। বাট মোস্ট ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে যে মেয়েটার নাম্বার আমার ফ্রেন্ডের কাছে ছিল না, অ্যান্ড মেয়েটা আমার ফ্রেন্ডকে বলেছিল যে সে কোনো সেলফোন ইউজ করে না। ও আরো বলেছিল যে এই মেডিকেল কলেজেই সে স্টাডি করে, বাট কোন ইয়ারে সেটা বলেনি। এমনকি ওই মেয়েটার সাথে আমার ফ্রেন্ডের ফুল ডে কোন রকম কমিউনিকেশন হতো না, বিকজ আগেই বলে দিয়েছি যে ফুল ডে আমার কলিগ স্টাডিতে বিজি থাকতো। দ্যাটস ওয়াই সে সন্ধ্যার আগে ফ্রি হয়ে যেত, অ্যান্ড আমার ফ্রেন্ড এই ব্যাপারটা তাকে কোনোদিন কোনো প্রেশারও দেয়নি। তো এইভাবে করে কয়েকদিন যাবার পরে সে রিয়েলাইজ করতে পারে যে সে ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে, এন্ড তাকে জিজ্ঞেস করে এবং সে আমাকে জিজ্ঞেস করে যে তার কি করা উচিত। আমি ওকে সাজেস্ট করি যে এই কথা বলে দেওয়ার জন্য। সো সে ডিসাইড করে যে সে ওই দিনই মেডিকেল কলেজে গিয়ে যখন ওর সাথে দেখা হবে তখন সে বলে দেবে যে সে তাকে লাইক করে। যেই ভাবা সেই কাজ। সেদিন মেডিকেলে যায় এবং ওদের মিট হতো যেগুলার ছাদের ওই প্লেসটাতেই, এবং ঠিক 6:45 সেদিনও মেডিকেলে রিচ করে 6টা দিকে, এবং সে ভাবতে থাকে যে কিভাবে করে কথাগুলো সে গুছিয়ে বলবে ওকে। এরই মাঝে ডক্টর এসে জানায় যে তার বাবাকে নেক্সট মর্নিং এ রিলিজ করে দেওয়া হবে। সো এটা নিয়ে সে একটু টেনসড হয়ে পড়ে, ওই মেয়েটার সাথে তার সন্ধ্যা ছাড়া দেখা হয় না, এন্ড আজ যদি ওকে সবকিছু বলতে না পারে দেন কাল থেকে আর কোনো কন্ট্যাক্ট করা পসিবল হবে না। সো 6:45 জন্য ওয়েট না করেই ছাদে চলে গেল সে, এবং ছাদে চলে গেল এবং সে ওখানে তাকে পেল না। ভাবলো হয়তো ক্লাসে আছে, এটা ভেবে ক্লাসরুমের দিকে গেল ওকে খোঁজার জন্য। এই ফার্স্ট সে ক্লাসের ফ্লোরে আসলো। কয়েকটা রুম, কয়েকজন স্টুডেন্ট এবং থাকলেও ম্যাক্সিমাম রুমই লক করা ছিল, বিকজ ক্লাসগুলো তখন শেষ হয়ে যেত এবং 5টার মধ্যেই সেটা শেষ হয়ে যেত। আর একটু সামনে এগিয়েই এক জায়গায় দেখে কয়েকজন স্টুডেন্ট মিলে এক জায়গায় সার্কেল হয়ে দাঁড়িয়ে থেকে কি যেন দেখছে। ও ইন্টারেস্টেড হয়ে যায় এবং সে সামনে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যেতেই সে বুঝতে পারে যে কেউ একজন মারা গেছে এন্ড সবাই তাকে দেখছে। যদিও মেডিকেলে মারা যাওয়া ব্যাপারটা খুবই ন্যাচারাল, তবুও ও একজনকে জিজ্ঞেস করলো যে কে মারা গেছে। ছেলেটি রিপ্লাই করলো, সে ছেলেটি জানালো যে ওদের এক ক্লাসমেট মারা গেছে। মারা যাওয়ার কারণ জানতে চাইলে সে বলল যে আজ কয়েকদিন আগে ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এন্ড সেদিন থেকেই ও এখানে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল, এন্ড আজ কিছুক্ষণ আগে মারা গেছে। কথাটা শুনে খারাপই লাগলো আমার ফ্রেন্ডদের, বিকজ ওখানে সবাই ওকে মানে দেখলো যে ওখানে কাজ ছিল, তো ও দেখতে চাইলো ডেড বডিটা, এন্ড ওখানে একজন তাকে সামনে নিয়ে গেল। মুখের কাপড়টা সরানো ছিল, ওর ফেসটা অনেকটাই ফেড হয়ে গিয়েছিল, যা দেখে একটু অন্যরকম ফিল হচ্ছিল, বিকজ এই ফেসটা কিছুটা ওই মেয়েটার মতো ছিল যাকে ও পছন্দ করতো। ও ভাবলো এক্সট্রা টেনশন করার জন্য মেবি এরকম মনে হচ্ছে ওর। এই কারণটা সে মেয়ের সাথেও লাস্ট কয়েকদিন রেগুলার অনেকটা টাইম সে স্পেন্ড করেছে, গল্প করেছে। দেন সে কিভাবে আইসিইউ থাকতে পারে ফর দ্য লাস্ট ফিউ ডেজ সে নাকি আইসিইউতে ছিল। যাই হোক, ওর কিছুটা ভাবতে না পেরে, ওর এর বেশি কিছু ভাবতে না পেরে ছাদে চলে যায়, ভাবে যে 6:45 ওই মেয়েটা ঠিকই ছাদে আসবে। এই যে 6:45 পাশে এসে দাঁড়ালো ওই মেয়েটা। আমার ফ্রেন্ড অনেক হ্যাপি হয়ে গিয়েছিল ওকে দেখে, এন্ড সাথে সাথে
তার সাথে কথা বলাও শুরু করে দিয়েছিল এন্ড নিচে যা যা দেখেছিল তার পুরোটাই বললো ওকে। আমার ফ্রেন্ডের কথা শেষ হবার পর মেয়েটা তার মুখ দিকে মুখ ফিরিয়ে সামনে তাকালো এবং বললো যে নিচে যা দেখেছো সবই সত্যি। এবং সে জানালো যে তাকে তার ভালো লেগেছে এবং সে বলে সেটা হচ্ছে ভালো থেকেন এন্ড আমাকে মনে রেখেন। এটা বলেই সে সাডেনলি চোখের সামনেই ভ্যানিশ হয়ে যায়। সিচুয়েশনটা এরকম ছিল যা দেখে আমার ফ্রেন্ড আর নিজেকে ঠিক রাখতে পারেনি, সো সে সেন্সলেস হয়ে যায়। সাথে সাথে তার সেন্স আসার পর সে নিজেকে দেখতে পায় যে তার বাবার কেবিনে সে শুয়ে আছে এন্ড জানতে পারে যে অনেকক্ষণ ধরে ওর সেলফোনে কল রিসিভ না করার কারণে মেডিকেলের ওয়ার্ড বয়রা অনেক সার্চ করার পর ওকে খুঁজে পায় ছাদের এক কোনায়। সে অনেকক্ষণ ধরে পুরো ঘটনাটা বোঝার ট্রাই করলো, করার পরেও সবকিছুটা কিছু কেমন যেন ঘোলাটে মনে হচ্ছিল তার কাছে, এবং তার কাছে বেশি সে মানে সোয়ার বেশি ঘাটায়নি সেই ব্যাপারটা নিয়ে। বাট সেদিনের পর থেকে ও মাঝে মাঝে এই স্বপ্নে ওই মেয়েটাকে দেখতো এবং ওই মেয়েটার কাছে এসে মেয়েটা সেই হেসে তাকে বলতো যে আমাকে মনে রাখার জন্য থ্যাঙ্কস। আমার ফ্রেন্ড আমাকে ঘটনাটা বলেছিল এন্ড এটাও বলেছিল যে সে কোনো এক কারণে এটা নিজেই শেয়ার করতে পারবে না, সো আমি ওর পারমিশন নিয়ে আমি শেয়ার করলাম। থ্যাঙ্কস রাসেল ভাই, এটা আমার শেয়ার করার জন্য। আমার আরো কয়েকটা ঘটনা আছে, সময় পেলে নেক্সট টাইম আমি এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনবো আপনার ভাইয়ের কাছ থেকে। তো চলুন শুনে আসি পরের ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার বলছি, আজিমপুর থেকে আসছি। আজকে রাসেল ভাই যে ঘটনাটি বলবো, যারা ভূত অভিমানের রেগুলার লিসেনার্স, আমি প্রায় বছর খানেক আগে একটা ঘটনা শেয়ার করেছিলাম যে আমাদের রাজবাড়ির কবর ছোট হয়ে আসার একটা ঘটনা। তো অনেকের হয়তো বা সেই ঘটনাটি মনে আছে। তো ওই কবরটি যিনি খুঁড়েছিলেন আর কি, আজকে ঠিক সেই ব্যক্তির গল্পটি করব। উনি পেশায় একজন কবর খোদক, যাদেরকে আর কি যারা কবর খনন করেন আর কি, উনি ওই পেশাতে লিপ্ত ছিলেন। আমি ওনার ঠিক ওই গল্পটাই ওনার আজকে নিয়ে আসছি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, এটা ঘটনা 2008 সালের ঘটনা আর কি। তো উনি একদিন রাতের বেলা ওনার বাসায়, উনি যখন ঘুমিয়েছিলেন, ওনার বাসা আছে রাজবাড়ী জেলার বিনোদপুর নামক জায়গায়, একদম শহরেই আর কি। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা আছেন তারা এলাকাটা অনেক ভালোভাবেই চেনেন। তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, এমনি সবকিছু আমি বলবো। রাত্রেবেলা ওনাকে বাসায় এসে ডাকাডাকি করেন, ওনারই দরজা খুলে দেখেন ওনারই খুব পরিচিত কয়েকজন ডাকাডাকি করছে, বলছে আমার বাসায় আমাদের লোক মারা গেছে, তো আপনাকে কবর করতে হবে। যেহেতু ওনার পরিচিত লোক উনি দেখছেন, সুতরাং আর না বলতে পারেননি। উনি কবর করার জন্য বাসা থেকে বের হয়ে পড়েন। কিন্তু কবর করার জন্য সাধারণত ওনার সাথে যে কয়েকজন লোক নিয়ে উনি সাধারণত এই কাজটি করে থাকেন। এত রাত্রে তো আসলে ওদেরকে পাওয়া যাবে না। তখন উনি তাদেরকে বলেন যে আমার তো সাথে কোনো সঙ্গী নেই, আমি একা কিভাবে করবো। তখন বলেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা আমাদের থেকে একজনকে আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনি তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে সাথে রাখতে পারেন। ঠিক আছে, তো কোথায় কবর করবে বলে যে আমরাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কোথায় করবো। তো অন্ধকারের মধ্যে যদিও ওনার টর্চ লাইট ছিল, কিন্তু ওনার বলে যে আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না, আপনি হারিকেন সাথে নেন, কিন্তু আপনি টর্চ লাইট জ্বালাতে পারবেন না। আর ওই দিন রাসেল ভাই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ওই ইলেকট্রিসিটিও ছিল না, কিন্তু ওনাকে টর্চ লাইট ব্যবহার করতে ওনারা বারবার বারণ করছিলেন। কেন উনি জানেন না, যদিও টর্চ লাইট সাথে ছিল। তো যাই হোক, উনি বাসা থেকে বের হয়েছেন ওনার কয়েকটা আনুষঙ্গিক জিনিস নিয়ে, যেগুলো লাগে সাধারণত কবর করার সময়। সেটা নিয়ে বাসা থেকে বের হন। বের হওয়ার পরে ওনারাই ওনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, উনি ঠিক চিনতে পারছিলেন না, যদিও এই এলাকাটা ওনারই, ওনার সবকিছু অলিগলি সবই পরিচিত, কিন্তু ঠিক ওনাকে যে কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি বুঝতে পারছিলেন না। তো ওনাকে একটা জায়গায় নিয়ে বলা হয় যে এই জায়গাটাতে আপনি কবর করেন। এখন যেহেতু ওটা ওনাদেরই ফিক্সড করা জায়গা, যদিও জায়গাটা ওনার পছন্দ হচ্ছিল, এবং উনি যে কোথায় আছেন এটা উনি বুঝতে পারছিলেন না, এবং উনি ওনার সাথে মোবাইল ফোনটাও নিয়ে আসেন নাই। তো যেহেতু ওনারাই ওটা ফিক্স করেছেন, এজন্য উনি ওখানে ওনার কবর করা শুরু করে দেন। ওনার সাথে একটা ছেলে থাকে, সেই ছেলেটার ওনার ফেস চেনেন, ওই এলাকারই একটা ছেলে। অদ্ভুত ব্যাপার, ওই ছেলেটাকে বারবার উনি অনেক কথা বলেন, জিজ্ঞাসা করেন, কোনো কাজ করতে বলেন ওখানে ওনার সাহায্যের জন্য। ছেলেটা সেটা করে দেয়, কিন্তু ছেলেটা একটা কথাও ওনার সঙ্গে বলে না।
এটা আমার খুব অবাক লাগে যে এতগুলো কথা ওর সাথে আমি বলছি, এখানে আছে, আমাকে আমার একটা কথার উত্তরও দেয় না, যদিও কাজ করে দেয় কিন্তু কোনো উত্তর দেয় না। তো উনি যখন কবর খোঁড়া শুরু করলেন, তো তখন উনি বললেন যে আমি সামনের অংশটা খুঁড়ি, তুমি একটা কাজ করো, তুমি একটু মাপ করে পিছন দিকটা করো। ছেলেটা খুব সম্মতিসূচক উত্তর দেয় যে হ্যাঁ সেটা সেটা সে করবে। কিছুক্ষণ পর দেখা গেল অল্প সময়ের মধ্যেই যে উনার কাজটা শেষ করে পিছন দিকে তাকিয়েছে, দেখেছে ওই ছেলেটা মানে তার যে কাজটা ছিল অত্যন্ত সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। এবং মানে অদ্ভুত আরো ব্যাপার যে ছেলেটা কবর তো খুঁড়েছেই, এবং কবরটা নর্মাল যত বড় কবর হওয়া দরকার একজন প্রাপ্তবয়স্ক লোকের, তার থেকেও দ্বিগুণ আকৃতিতে কবরটা খুঁড়ে ফেলেছে। মানে লম্বায় একটা মানে স্বাভাবিক মানুষের থেকে দ্বিগুণ আকৃতির লম্বা হবে সে কবরটা। তখন লোকটি যে লোকটিকে ডেকে নিয়ে আসছিল আর কি, উনি খুব করে তাকে গালিগালাজ শুরু করলেন যে এত বড় করে কবর কাটলা কেন, এত বড় কি কোনো মানুষ হয় নাকি, এই এলাকায় তো এত বড় লোক নাই, এত লম্বা লোক নাই, তো তুমি এত বড় করে কবর করলা কেন? তখন ওই ছেলেটি তার সাথে কথা বলে কয়েকটা কথা, তখন বলে যে আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি, যাকে এখানে রাখা হবে সে এত বড়ই লম্বা। তখন বারবার উনি কথার পাল্টা মানে প্রত্যুত্তর দিচ্ছিলেন। তো ছেলেটা আর ওই একবারই একটা কথা বলেছে, তারপর আর কোনো কথা বলছে না। তো উনিও আর তেমন কিছু বলেননি। তখন উনি বললেন যে তুমি এত অল্প সময়ের মধ্যে, আমি এতটুকু কাজ করে শেষ করতে পারলাম না, তুমি এত অল্প সময়ের মধ্যে এই পিছনের অংশটা এত সুন্দর করে শেষ করলা কিভাবে? ছেলেটি কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না। তখন উনি বলে যে যেহেতু কবরটা বড়, সুতরাং আমাকে যারা কবরের জন্য বাঁশ কাটতে গিয়েছে তাদেরকে বলতে হবে যে একটু বেশি করে যেন বাঁশ নিয়ে আসে, এখানে বাঁশ বেশি লাগতে পারে। তো ওরা কোথায় আছে আমাকে বলো। তখন ছেলেটি ইশারা দিয়ে বলে যে তার সাথে যেতে, তার সাথে যেতে, সে ওইখানে তাদেরকে দেখাবে আর কি। তো ওনার সঙ্গে নিয়ে ছেলেটি হাঁটা শুরু করে, হাতে হারিকেন থাকে ওই লোকটির হাতে। ছেলেটি এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে সে সামনে সবকিছু দেখছে। তার হাতে কোনো আলোও নাই, হারিকেনও নাই ছেলেটার হাতে, উনি আছেন পিছনে হাতে হারিকেন নিয়ে। কিন্তু ছেলেটি একদম নির্দ্বিধায়, মানে দিনের বেলা যেভাবে মানুষ হেঁটে যায় সেভাবে হেঁটে যাচ্ছে। তখন হাঁটতে হাঁটতে একটা মানে বিশাল একটা বাঁশঝোড়ের মধ্যে চলে আসে, বিশাল একটা বাঁশঝাড়ের মধ্যে চলে আসে, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে যায়, একটা জায়গায় থেমে এসে ইশারা করে দেখে যে কোথায় বাঁশ কাটা হচ্ছে। তখন দূর থেকে বাঁশ কাটার কিছু ঠক ঠক শব্দ পেলেন। শব্দ পাওয়ার পরে ছেলেটি ইশারা দিয়ে বলছে যে আপনি একাই এগিয়ে যান, আমি যাব না। উনি তখন একা হারিকেন নিয়ে এগিয়ে গেলেন, দেখলেন যে যেই লোকটি ডেকে নিয়ে আসছিল তার বাসা থেকে ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে। তখন বলছে যে আপনারা কিন্তু একটু বেশি করে বাঁশ কাটবেন, কবরটা লম্বা হয়ে গেছে, তো অল্প বাঁশে হবে না, এটা বলার জন্য আসছি। তখন ওই লোকটি বলছে আপনাকে এখানে আসতে কে বলেছে, আমরা তো আপনাকে এখানে আসতে বলি নাই, কবর কত বড় হবে না হবে সেটা তো আমরা জানি, সুতরাং আপনি ওখানেই থাকতেন। বরং ওনারাই ওনাকে বেশ বকাঝকা শুরু করেছে। তখন বলছে যে বাঁশ কাটা হচ্ছে কোথায়, কারা কাটছে দেখছি না তো, কিন্তু শব্দ তো শুনছি। তখন বলছে যে আপনি এই বাঁশটার মাথার উপরে তাকান। তখন দেখে ওই যেখানে দাঁড়িয়েছে ওখানে বেশ একটা মোটা সোটা বাঁশ আছে, বাঁশের মাথার উপরে তাকিয়ে উনি খুবই অবাক হয়েছে। দেখে দুইজন লোক বাঁশের মাথার উপরে উঠে মানে বাঁশের যে কঞ্চিগুলো আছে সেগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমরা তো সাধারণত বাঁশ কাটার পর তারপরে মাটিতে যখন বাঁশটা শোয়ানো হয় তারপর আমরা কঞ্চিগুলো কাটি, কেউ তো বাঁশের মাথায় ওঠে না। তো দেখছে যে দুইজন লোক বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে। তখন উনি মানে খুবই অবাক হন যে এটা কেমন জিনিস, যে বাঁশের মাথায় উঠে কঞ্চি কাটছে, বাঁশ পরিষ্কার করছে, এটা তো অদ্ভুত ব্যাপার। তো উনি বলছে ওনারা ওখানে কি করেন, ওনাদেরকে নেমে আসতে বলেন। বলে না, ওনারা খুবই অভিজ্ঞ লোক, ওনারা এইভাবেই বাঁশ কাটেন। বলে যে আমি তো কখনো এর ধরনের বাঁশ কাটা কখনো দেখি নাই, আজকেই প্রথম দেখছি। তখন একটা পর্যায়ে ওই লোকটা ইশারা করে, যে লোকটা মানে নেতৃত্ব দিচ্ছিল বাঁশ কাটার, ইশারা করে যে তাদেরকে নেমে আসতে। এখানে রাসেল ভাই উনি যখন উনি যখন যেটা বলেছেন আর কি পরবর্তীতে ওনার লোকদের কাছে, এসে দেখলো যে টিকটিকি ঠিক যেভাবে দেয়াল বেয়ে নেমে আসে ওই দুটো লোক ওই বাঁশটা বেয়ে ঠিক মাথা নিচের দিক দিয়ে ওইভাবে সুরসুর করে নেমে চলে আসলেন। এটা দেখে উনি মানে খুবই ভয় পান যে এটা মানে কি হচ্ছে, সবই অদ্ভুত ব্যাপার। মানে কবর লম্বা হওয়া, তারপরে এরকম বাঁশ মাথার উপর থেকে কাটা, মানে বাঁশের কঞ্চি আগে কাটা, বাঁশ না কেটে, তারপরে এইভাবে মাথা নিচের দিক দিয়ে তারা নেমে আসলো, সবকিছু অদ্ভুত লাগে।
তখন ওই যে লোকটি ওখানে দাঁড়িয়ে বাঁশ কাটার জন্য নেতৃত্ব দিচ্ছে, সে বলল যে আপনি যে কবর কেটেছেন আপনি সেই কবরের কাছে চলে যান, আপনাকে এখানে থাকতে হবে না, আমরা যথাসময়ে বাঁশগুলো নিয়ে চলে আসবো। তো ওনার ওই যে পিছনে যে ছেলেটা দেখে নিয়ে আসছিল সেই ছেলেটাই আবার সাথে করে সেই কবরের কাছে নিয়ে যায়। তারা ওখানে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দেখে যে বিশাল লম্বা একটা খাটিয়া, অত বড় খাটিয়া সাধারণত আমরা কোথাও দেখি না আর কি। লম্বা একটা খাটিয়া নিয়ে কিছু লোক আসছেন। তো খাটিয়ার ডানে বায়ে সামনে পিছনে যে যারা সাধারণত খাটিয়াটা ধরে থাকেন, খাটিয়ার যেই ধরার যে জায়গাটা হাতলটা থাকে, তো দেখছি উনি খেয়াল করছেন যে প্রত্যেকটা হাতলেই 5 জন করে লোক ধরে দাঁড়িয়ে আছে, মানে হেঁটে আসছে, মানে চারপাশে 20 জন লোক সেটাকে নিয়ে আসছে। এবং ঠিক এক পাশে যে 5 জন লোক, মানে অদ্ভুত বিষয় যে এই 5 জন লোকের চেহারাই হুবহু এক রকমের, মানে কারো চেহারা চেঞ্জ নেই। আবার অপর পাশে যে 5 জন, ওই 5 জনের চেহারা হুবহু এক রকমের। আবার পিছনে 5 জন, যে 5 জন এরকম সবার চেহারা এক রকমের, যে 5 জন করে আর কি। তো এটা দেখে উনি খুবই ভয় পান। তখন উনি বুঝতে পারেন যে এখানে নিশ্চয়ই তার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এতক্ষণ আন্দাজ করেছিলেন, বাট এবার নিশ্চিত হন সেখানে ওনার সাথে প্যারানরমাল কিছু ঘটছে। এবং উনি আরো খেয়াল করলেন এই খাটিয়ার উপরে লাশটা মানে শোয়া থাকার কথা, মানে শায়িত অবস্থায় থাকার কথা লাশটা, কিন্তু লাশটি ঠিক আমরা যেভাবে মাটির উপর বসে থাকি মেরুদণ্ড সোজা করে, লাশটি ওইভাবে বসে আছে, কিন্তু লাশটি মানে কাফন পেঁচানো আর কি, পুরোটাই কাফন পেঁচানো। তো উনি এটা দেখে আরো অবাক হন যে লাশ মানে খাটিয়ার উপরে লাশ কেন বসে আছে, এইরকম কেন? তো এরকম তো উনি কখনো দেখেননি। উনি জীবনে বহু কবর করেছেন, অনেক লাশ নামিয়েছেন কবর, এই টাইপের লাশ তো উনি কখনো দেখেনি যে লাশ বসে আছে। তো যখন খাটিয়াটা নিয়ে আসা হয় ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না রাসেল ভাই, কারণ উনি এই একই টাইপের, সবার চেহারা একই রকম, এরকম দেখে উনি খুবই ভয় পান। তখন ওনার ওই ভয়ের অবস্থা দেখে যেই লোকটা ওনাকে ডেকে নিয়ে আসছিল সেই লোকটা তাকে বলে যে আপনি কবরের মধ্যে নামেন, নেমে আমি আপনাদের হাতে আপনাকে বাঁশ দিব, আপনি বাঁশগুলো আস্তে আস্তে কবরে সেট করবেন। তখন উনি খেয়াল করলেন যে যারা হাতল ধরে নিয়ে আসছিল, মানে ওই খাটিয়াটা বহন করে নিয়ে আসছিল, ওরা 3-4 জন কবরে প্রথমে নামেন। নামার পরে ওই লাশটা কবরে বসান, মানে শোয়ান না, বসান। বসার পরে তো উনি যিনি কবর করেছেন উনি তো উনি উপরে উঠে আসেন, একটা পর্যায়ে উপরে উঠে আসেন, এবং উনি দেখলেন যে লাশটা নামানোর পরে ঠিক যখন বাঁশ প্রায় মানে দেয়া হয়ে গেছে, মানে অল্প একটু বাকি আছে, দেখলেন যে লাশটা ডানে বায়ে সামনে পিছনে মনে হচ্ছে লাশটা নড়াচড়া করছে। তখন উনি ভয় পেলেন। উনি ভয় পেয়ে মনে করলেন কি কোনো জীবন্ত লোককে এখানে দাফন করা হচ্ছে কিনা, এরকম একটু ভয় পেলেন। তখন ওই লোকটা বললেন যে আপনারা কি কোনো জীবন্ত লোককে দাফন করছেন? বলে না, এখানে কোনো জীবন্ত লোককে দাফন করা হচ্ছে না, উনি মৃত। তখন বলছে মৃত তাহলে বসে আছে কেন? বলছে যে উনি বসা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং ওই অবস্থা থেকে তাকে শোয়ানো যায়নি। এই কথাই উনি জাস্ট বললেন, বলছে ওনাকে এই অবস্থায় দাফন করতে হবে। তো ঠিক আছে, দাফন হয়ে গেল, দাফন শেষ হওয়ার পরে যে লোকটি ডেকে নিয়ে এসেছিলেন ওনাকে বলে যে আপনি একদম পিছনে গিয়ে দাঁড়ান, এখন দোয়া পড়া হবে এবং আপনি দোয়ার শেষে আপনি আপনার পারিশ্রমিক নিয়ে বাসায় চলে যাবেন। তখন উনি পিছনে দাঁড়িয়ে আছে, ওরা সবাই মানে দোয়া শুরু করেছে। এখন অনেকক্ষণ ধরে একটানা দীর্ঘক্ষণ ধরে দোয়া করছে। এতে উনি খুবই বিরক্তি মানে অনুভব করেন যে এতক্ষণ ধরে দোয়ার কি দরকার আছে, একে তো গভীর রাত, তারপর অনেক পরিশ্রম করেছেন, এতক্ষণ ধরে দোয়া করবেন, মানে ওনার কাছে খুবই বিরক্তি মানে লাগছিল আর কি। তো একটা পর্যায়ে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না। উনি চিন্তা করলেন যে আমাকে যে ডেকে নিয়ে আসছে ওনার ওই দোয়া করা অবস্থায় তার কাছে গিয়ে বলবো যে দোয়াটা যেন ওই যে দোয়া করছেন তাকে যেন সংক্ষিপ্ত করতে বলেন, কারণ তাকে বাসায় যেতে হবে। উনি ওই সামনে বাধ্য হয়ে সামনে গিয়ে যখনই বলবেন যে হুজুরকে দোয়া সংক্ষিপ্ত করতে বলেন, তখনই উনি দেখেন যে ওখানে যতগুলো লোক দাঁড়িয়ে আছে প্রত্যেকের চেহারা মানে ভয়ঙ্কর সাপের মতো। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি সেখানে মানে ফেইন্ট হয়ে যান। সকালবেলা উনি যখন নিজেকে মানে আবিষ্কার করেন, সেই জায়গাটা রাজবাড়ির লোকোশেট নামক একটা স্থান, সেটা এমনিতেও খুবই হন্টেড প্লেস, যারা রাজবাড়িতে আছেন তারা ওই জায়গাটা সম্পর্কে পরিচিত আছেন। তো ওইখানে উনি সকালবেলা নিজেকে আবিষ্কার করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন তারাও তাকে দেখেছিল। তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসার পরে ওখানে বিশ্রাম নিয়ে পরে উনি বাসায় চলে আসেন
বাসায় চলে আসার পর উনি পরিবারের সব কাছে সব ঘটনা বলেন যে এইভাবে রাতের বেলা আমি বের হয়েছিলাম, এই ঘটনা। তখন যেই লোকটি ডেকে নিয়ে গেছিল রাসেল ভাই, ওনাকে তো উনি চেনেন, তার বাসায় গিয়ে বলে যে রাতের বেলা আমাকে কোথায় নিয়ে গেছিলা? উনি বলে যে কই অবাক কাণ্ড, আমি তো রাতের বেলা আপনাকে ডাকবো কেন? আমি তো বাসায় ছিলাম। বলে কেন, কালকে রাতে তোমার বাসায় কেউ মারা যায়নি? বলে না, আমার বাসাতে কেউ মারা যায়নি। তখনই চিন্তা করি কোথায় কবর খুঁড়েছিলেন, যতটুকু আন্দাজ করেছিলেন ঠিক ওই অনুযায়ী জায়গাগুলো খুঁজতে থাকেন, কিন্তু খোঁজার পরেও মানে ওই জায়গাটা উনি পান না। কিন্তু উনি যে বাঁশঝাড়ে গিয়েছেন রাসেল ভাই, ওই বাঁশঝাড়টা এখনো আছে। যে রাজবাড়িতে বিনোদপুরের থেকে নূরপুর যাওয়ার সময় একটা বিশাল বাঁশঝাড় পরে একটা মানে ইসের কাছে একটা ইটের ভাটার পাশে, এটা এখনো আছে বাঁশঝাড়টা, যদিও সেটা এখন অনেক কমে গেছে, কি বাঁশঝাড় কমে গেছে, তো এখনো সেটা আছে। তো তো উনি ওই বাঁশঝাড় তন্ন তন্ন, ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে রাতের বেলা ওনাকে ওই বাঁশঝাড়ে নিয়ে আসা হয়েছে। তো ওই বাঁশঝাড় তন্ন তন্ন করে খুঁজে উনি ওইখানে 2টা বাঁশ যেখান থেকে কেটে নেওয়া হয়েছে এই চিহ্ন আবিষ্কার করেছিলেন। তো রাসেল ভাই উনি যে ভয় পেয়েছিলেন, ওই ভয় পাওয়ার পরে উনি আস্তে আস্তে খুব অসুস্থ হতে থাকেন। অসুস্থ হওয়ার একটা পর্যায়ে এত এত অসুস্থ হয়ে যান যে উনি এমনিতে গরিব মানুষ ছিলেন, ওনার চিকিৎসা করার অতটা টাকা পয়সা ছিল না। স্থানীয় লোকজন ওনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। তো উনি 2013 সালে মারা গিয়েছেন। এবং ওই যে ভয়টা পেয়েছিলেন, উনি বলেন যে ওই ভয়ের কারণেই আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে গেছিলেন। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই and all other listeners of Bhoot FM. My name is Fahad. I'm from Auckland, New Zealand. I'm listening to Bhoot FM almost from the beginning, maybe from the second episode. আমার এখানে Bhoot FM শুনতে অনেক কষ্ট হয়, বাট এখন তো অ্যাপ আছে লাইভ এবং আচ্ছা লাইভ শোনার জন্য। আমি ফার্স্টেই সরি বিকজ আমি বাংলা ফন্ট ইউজ করতে পারি না, তাই বাংলিশেই লিখছি। অ্যাকচুয়ালি আমি যে স্টোরিটা লিখবো সেটা আমাদের এক নেইবার আঙ্কেলের মেয়ের সাথে তার হাউসে, which is in the Bay of Plenty, and তার হাজবেন্ডের জব পারপাসে এই একটু মফস্বল টাইপের টাউন এরিয়াতে তাদের স্টে করতে হয়। এবার আসা যাক মূল পার্টে। আমি এবং আমার বোনের মতো করে আমি তার মতো করেই বলছি, এবং তার নামটা বলা যাবে না, রেস্ট্রিকশন না থাকে আছে বলার জন্য, বাট আমি দেখতে পাচ্ছি নামটা ব্র্যাকেটে দেয়া আছে। So first day we moved in the house, I was feel quite alert. তিনি তারা বাসায় যাওয়ার পরে তারা একা ফিল করছিল, এবং বাট সে মোটেও একা ছিল না, বাট তার কাছে মনে হচ্ছিল কেন যেন একা। এবং প্রায় তিনি লিখছেন যে প্রায় আমি শ্যাডো দেখতাম, কখনো উইন্ডোর সাইডে, কখনো মানে যখন তাকাতাম বা যখন ইনস্ট্যান্ট তাকাতাম কোনো কিছুর দিকে দেখতাম যে কিছুই নেই। নেক্সট থিং হলো যে অনেক নকস এবং অনেক ব্যাংকস ক্লিকস পেতাম। ফার্স্টে আমার হাজবেন্ডকে বললাম, সো ও বললো যে নিউ হাউস, নতুন বাসা, সো ফ্লোর এন্ড আদার স্টাফস সেটেল হয়ে গেল, যেতে একটু টাইম লাগবে। As we know যে most of the houses in this country are made from woods. আপনারা দেখেছেন নিশ্চয়ই যে দেশের বাইরে ম্যাক্সিমাম বাসাতেই ফ্লোর গুলো হয়তো কাঠের তৈরি থাকে। তো আমিও ফার্স্ট এইসব কিছুই নর্মাল ভাবতাম, বাট আমাদের মানে টাইম যাওয়ার পর ও ব্যাপারটা তখনও দেখলাম যে চেঞ্জ হয়নি, এবং বরং সেটা হচ্ছে আরো বেড়ে গেছে। লাইক কখনো খুব হার্ড সাউন্ড পেতাম আমরা ওপরের তলা থেকে, কখনো রাফলি নিচ থেকে পাওয়া যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমাদের একটা বিড়াল ছিল যেটা ওই বাসায় মুভ করার পর থেকে ডিফারেন্ট বিহেভ শুরু করে দেয়। লাইক সে সবসময় যেন ভয় পেত, এমন ভাবে দৌড় দিত যে কেউ যেন ওকে চেইস করছে, ওর লেজ ধরে টানছে, এবং এই সমস্ত ব্যাপার আর কি। তারপর একদিন রাতের ঘটনা, সেটা হচ্ছে which I experienced in my bedroom. ওই রাতে আমার হাজবেন্ড কাজ ছিল নাইট শিফটে, আমি বেডে অ্যাবাউট 2 hours জাস্ট টসিং অ্যান্ড টার্নিং করছিলাম, অ্যান্ড ঘুম আসছিল না কোনোভাবেই। রাত 11:03 তখন বাজে। আমি ঘড়ির দিকে তাকাই, টাইমটা এক্স্যাক্টলি মানে এরকম ছিল, কারণ আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। তারপর ভাবলাম যে 11টা, বাট স্টিল আই ক্যান স্লিপ, বিকজ 5:30 যখন মানে 5:30টাতে আমার কাজে যেতে হবে, তখন কাজ আছে। অ্যাজ আমি আমার সাইডে ফিরেছিলাম এন্ড চিন্তা করছিলাম, অন দ্যাট মোমেন্ট আমি হঠাৎ করে আমার ব্যাগে জাস্ট শো ফিল করলাম, মানে শো ফিল করলাম।
আচ্ছা, এবং আমি দেখলাম যে আমাকে ঠিক যেভাবে ফিজিক্যালি বেড থেকে মুভ মানে ঠিক আমি 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 ভাবলাম, আমি বুঝতে পারলাম যে আমার হাতে আমার পিঠে কোনো একটা কেউ 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 হাত বুলাচ্ছে বা এরকম কিছু একটা, বাট তখনও আমি কিছুই দেখতে পাইনি। অ্যান্ড এটাই ছিল টার্নিং পয়েন্ট, যে আমি সব প্যারানর্মাল ব্যাপারে কমপ্লিটলি বিলিভ করা স্টার্ট করি। অ্যান্ড এটা ছিল আমার লাইফের সবচেয়ে স্কেরেস্ট থিং। আমি নেক্সট ওয়ান উইক আমি নাইটে লাইটস অন করে ঘুমিয়েছিলাম। অ্যান্ড এই জিনিসগুলো আরো বাড়তে থাকে যখন আমার মেয়ে হয়। নট মাচ বিফোর, জাস্ট 2 months ago আমার মেয়ে একদিন রাতে আমাদের রুমে এসে বলে যে মামি আমার পেছনে কিছু একটা যেন স্ক্র্যাচ করছে বা এরকম টাইপের একটা ব্যাপার করছে, কেউ খামচে দিয়েছে এরকম মনে হচ্ছে। যদিও আমি তাকে এনি হাউ কন্ডোলেন্স দেই এবং মানে বুঝিয়ে দেই, সান্ত্বনা দিয়ে দিই যে আমি আমার ব্যাপারটা আজ করতে পারি। তারপরেও কিছুদিন পর সে আবার আমাদের রুমে আসে এবং বলে যে কিছু একটা তার পা ধরে নাকি টান দিয়েছে। তখন আমরা তাকে সেম ভাবে সান্ত্বনা দেই অ্যান্ড শান্ত করি। আমি আমার বেডে হাজবেন্ড দুজনেই ব্যাপারটা বুঝে উঠতে পারি না যে ব্যাপারটা কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং উইথ হার। এক সিঙ্গেল উইকে আমাদের সাথে 3-4টা ইনসিডেন্টস হয়েছিল। দেন নেক্সট সানডে আমার ড্যাড আমাকে ফোন করে বলে যে তুমি কি মাওরি? ওকে, মাওরি হচ্ছে আপনার সবাই জানেন যে অরিজিনালস অফ নিউজিল্যান্ড, এবং তিনি বলছেন যে মাওরি যে মানে কি বলবো যে ওইটা হচ্ছে আপনার কবরস্থান, যেখানে তাদেরকে মাটি দেওয়া হয়, সেরকম জায়গা থেকে তাদের বাসা নাকি খুব কাছে, জাস্ট শর্ট ওয়ার্ক ডিস্টেন্স। এবং ওইখানে কনস্ট্রাকশন ওয়ার্কাররা ল্যান্ড খুঁড়ে অর্থাৎ মাটি খুঁড়ে 100 বডি পেয়েছে, যেগুলো রাফলি 700 years old, 700 বছরের পুরনো। রিপিটিং এগেইন, 700 বছরের পুরনো। অ্যান্ড পুরো বাড়িটা জানতে পারি যে এই এরিয়াতে আগে মাওরিরাই ছিল, অ্যান্ড তারা অনেক রকম জিনিসের মানে উপাসনা করতো। অ্যান্ড এই বডিগুলো ব্ল্যাক ম্যাজিক করা হোক বডি, যা ওইখানে পুঁতে রাখা ছিল। অ্যান্ড ওইগুলা দিয়ে পুরো এরিয়াটা এফেক্টেড, বিকজ এনার্জিটা খুব স্ট্রং। অ্যান্ড এগুলা আমরা রিয়েলাইজ করি, অ্যান্ড আমরা চিন্তা করি যে মানে আমাদের we have to face lots of things, and আমাদের ছোট একটা মেয়ে আছে, so we better take steps as soon as possible. দেন আমরা ওইখান থেকে শিফট করে আসি। তো এই ঘটনাটা এটাই ছিল মোটামুটি ঘটনা, এবং এরপর থেকে কোনো প্রবলেম হয়নি। এবং এই ব্যাপারটা হচ্ছে এরকম যে সাধারণত স্টোরিটা অনেক হয়তো বিলিভ করতে কষ্ট হবে, বাট আমি জাস্ট এইটুকু বলতে পারি যে নিউজিল্যান্ডের মতো একটা কান্ট্রিতে কেউ এমন মানে এমন ভাবে কোনো ভয় পাওয়ার কারণে তার পার্মানেন্ট জব তখন ওই মানে তা কখনোই ছাড়বে না। মোর ওভার তার হাজবেন্ড যেখানে জব করছিল সেটা মোটামুটি হাজবেন্ডের স্যালারি ভালো পেত। অ্যান্ড আমরা মানে যারা হচ্ছে এখানে থাকেন তারা সবাই একটা জিনিস মানে এই জিনিসগুলোর তেমন একটা বিলিভ করতো না, বাট ইনসিডেন্ট গুলোর পরে তারাও বিলিভ করতে শুরু করেছিল। এবং স্টুডিওতেই শেয়ার করার ইচ্ছে থাকলেও সম্ভব না, আমি গুছিয়ে বলতে পারি না, তাই ভয়েস রেকর্ড পাঠাইনি। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এই ছিল ঘটনা। আমরা সরাসরি চলে যাব আলিফের কাছে। ডক্টর আলিফ আমাদের সাথে নেক্সট ঘটনাটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং জমজমাট হয়ে উঠেছে আজকের প্রোগ্রামটি। এবং আলিফের এই ঘটনাটা আমি একটু বর্ণনা দিতে চাই। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা স্টোরি, বিকজ আমি যখন শুনেছিলাম এই ঘটনাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আশা করছি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। এবং এই ঘটনাটা কতটা ভয় পাবেন জানি না, বাট ঘটনাটা খুব উইয়ার্ড, খুবই মানে আজব ধরনের একটা ঘটনা। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আবারও আসলাম আপনাদের কাছে রাসেল ভাই। আমি আসলে সবসময় রাসেল ভাই একটু বড় ঘটনা শেয়ার করি, তো এটা আমরা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনাটা, শিক্ষামূলক। হ্যাঁ সেটাই, মানে লাস্টে গিয়ে হয়তো আমি একটা জিনিস বলবো আর কি সবাইকে অ্যাডভাইস হিসেবে। তো আসলে আমি যার কাছ থেকে ঘটনা নেই, আমি রিসেন্টলি কাজের জন্য ঢাকার বাইরে গেছিলাম, তখন ওনার সাথে আমি কাজ শেষ করে আসার সময় দেখা করে এসেছি। তো ঘটনাটি ঘটে হচ্ছে খুলনা জেলার একটি মফস্বলে। আমি জায়গাটির নাম বলবো না, ওনার পারমিশন যেহেতু নেই আর কি।
তো আমি যে এলাকার ঘটনা বলবো সেই এলাকায় তিনি আর কি ইমাম হিসেবে জয়েন করে একটা মসজিদে। তো মসজিদে যখন ইমাম হিসেবে জয়েন করে, তো রাসেল ভাই শুরু থেকেই মোটামুটি লোকজনের একটা ফেস, রেগুলার ফেস, সবার হুজুর মনে ইমাম সাহেবের কাছে লাগতে থাকে যে না এরা সবসময় রেগুলারলি নামাজ পড়ে আর কি। তো প্রতি শুক্রবার জুম্মার ওয়াক্তে একজন লোককে মানে ওই নামাজ পড়তে এসে, খুব বড় মসজিদ না, ছোট মসজিদ, এলাকায় এখানে প্রায় 40-50টা বাড়ি আছে, একসাথে একটা মসজিদ। তো ওই মসজিদের মধ্যে আর কি প্রতি শুক্রবার জুম্মার মধ্যে এত মানুষ আসতো, এত মানুষের ভিড়ে সবসময় মানে ইমাম সাহেবের একজনের ভিতরে প্রতি শুক্রবারে নজর পড়তো আর কি। আচ্ছা, যে লোকটা একটু আপনার ওই প্রতিবন্ধীদের মতো দেখতে, আমি আসলে ওই ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছিলাম রাসেল ভাই, কিন্তু আমাকে কিছু জিনিস বোঝানোর জন্য এটা ইউজ করতে হলো। তো একটু দেখতে ওরকমই আর কি, কিন্তু এদের মধ্যে দেখা যায় যে হয়তো কারো হাতে প্রবলেম, কারো পায়ে প্রবলেম, কিন্তু উনি একদম পারফেক্ট, কিন্তু ওনার মুখের মধ্যে একটা ওরকম লেশ আছে। আচ্ছা, তো একটু ডিফারেন্ট টাইপের ফেস, ওনার কনভারসেশনও কারোর সাথে হয় না, এবং দেখা যেত শুধুমাত্র রাসেল ভাই শুক্রবারে। এবং তিনি ওই মসজিদে যে দান বাক্সের টাকা পয়সা উঠে অনেক কোনাগুনি করতো, মাসওয়ারা হতো, আমলি আপনি কথাবার্তা হতো, আপনার মসজিদে অনেক হাদিস নিয়ে কথাবার্তা হতো, সেইগুলি সে প্রতি একদম পুরো জুম্মার ওয়াক্ত থেকে অনেকক্ষণ থাকতো মসজিদে। তো হুজুর প্রায় মানে ইমাম সাহেব প্রায় দেখতেন ওনাকে যে সে অনেকক্ষণ পর্যন্ত স্টে করছে। তো এখন আমি উনি ওই সময় ওই মুহূর্তে আর কি রমজানের ওয়াক্ত চলে আসে রাসেল ভাই। তো রমজানের ওয়াক্তে ডিসিশন হয় এলাকার সবগুলা বাড়ি মিলে ডিসিশন নেয় যে হুজুরকে খাওয়াবে, মানে হুজুরকে খাওয়া দিবে আর কি, খানা দিবে ইফতারের ওয়াক্তে আর সেহরির ওয়াক্তে। তো প্রত্যেকটা বাড়ির ইন্ডিভিজুয়াল একদিন মাসওয়ারা হয় যে কবে কবে কোন বাসায় খাওয়া দিবে। Right. তো যারা রেগুলারলি নামাজ পড়তে আসে, তো তারা বসে ডিসিশন নেয় যে কবে কবে খাওয়া দিবে হুজুরকে। তো প্রথম রমজান থেকে শুরু করে একদম 30শে রমজান পর্যন্ত কবে কবে হুজুরকে খাওয়া দেওয়া হবে এটা নিয়ে একটা ডিসিশন, একটা বৈঠক হয় আর কি। তো সেই বৈঠকে রাসেল ভাই হুজুর একটা ফাঁকে হাঁটা চলাফেরা করছিল, সে তো ওই মসজিদেই থাকতো। তো হুজুরের সাথে হুজুর মুয়াজ্জিন আছে, ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন ছিল যে রেগুলারলি আজান দিত, তো তাদের দুজনেরই খাওয়া আর কি। তো তিনি দেখছেন যে ওই মাসওয়ারা বা ওই মিটিং এর মধ্যে আপনার সেই লোকটি ছিল আর কি, যে লোকটির কথা আমি বলছি, যে লোকটি একটু ডিফারেন্ট ভাবে চলাফেরা করতো, কিন্তু সে কখনো কোনো কথা বলতো না। তো হুজুর পরে জানতে পারলো যে একটা অদ্ভুত নামের একটা মানুষ ডিসিশন মানে নাম দিয়েছে, সেও খাওয়া দিবে। না, নামটা কেমন অদ্ভুত ওনার মনেও নাই যে এরকম একটা অদ্ভুত নাম মুসলমানদের নাম হতে পারে। তো যাই হোক, উনি নর্মাল 8 রমজান, 8ম রমজানের সময় রাসূল ভাই খাওয়া আসে। তো প্রতিদিন খাওয়া আসতে থাকে। ওই 8ম রমজানের দিন একটা ছেলে খাওয়া নিয়ে আসে। তো তারাবির ওয়াক্ত শেষ করার পরে ওই হুজুর নিজের রুমে চলে যায়। তো নামাজ পরে অনেকক্ষণ টায়ার্ড থাকে, তো তাও একটু বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় একটা লোক করানারে রাত 11টা কি 11:30 হবে, ওই মুহূর্তে দরজা খোলার পর দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা ছেলে, খুব ইয়াং একটা ছেলে, খুবই সুন্দর দেখতে, কিন্তু ওই চেহারার মধ্যে একটা মানে এমনি ফর্সা, কিন্তু চেহারার মধ্যে যে বললাম একটা লেস আছে। তো লম্বায় প্রায় 7.5 ফিট, 7 ফিটের উপরে, আর অনেক লম্বা, নিচু হয়ে হুজুরের ঘরে খাওয়া দিয়ে যাবে এরকম অবস্থা, যে টিফিন ক্যারিয়ারটা দিয়ে যাবে। তো উনি টিফিন ক্যারিয়ারটা রেখে দেয় আর ওই লোক ছেলেটা চলে যায়। টিফিন ক্যারিয়ারটা রাসেল ভাই মানে বর্ণনা দিয়ে হুজুর বললেন যে টিফিন ক্যারিয়ারটা এরকম, এত সুন্দর টিফিন ক্যারিয়ার, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই, প্রায় 95-এর পরের ঘটনা। টিফিন ক্যারিয়ারটা এত সুন্দর টিফিন ক্যারিয়ার সে আগে কখনো দেখে নাই। এই টিফিন ক্যারিয়ার, এত সুন্দর টিফিন ক্যারিয়ার কোথা থেকে আসলো, আর যে খুশবু আসতেছে, স্মেল পাচ্ছে। রাসেল ভাই উনি একজন ইমাম সাহেব, কিছুটা তো এক্সপিরিয়েন্স আছে, উনি কিছুটা বুঝে যান যে আসলে এই জিনিসটা স্বাভাবিক কিছু না, স্বাভাবিক কোনো কারোর কাছ থেকে আসে নাই। রাইট। তো এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ, এই লোভ সামলাতে না পারে সে টিফিন ক্যারিয়ারটা খুলেই ফেলে। টিফিন ক্যারিয়ারটা খুলে সে খাওয়া শুরু করে দেয়। তখনও সেহরির ওয়াক্ত আসে নাই, 11:30-12টার মতো। তো ঘুমানোর কথা, কিন্তু সে খাচ্ছে, বলে যে আমি খাচ্ছি তো খাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যতটুকু খাওয়া বেঁচে আছে ওই খাওয়াটা আমার জন্য, আমাদের দুজনের জন্য পাঠিয়েছে, আরো 20-30 জন খেতে পারবে অনায়াসে। এই 3টা লেয়ারের টিফিন ক্যারিয়ার, এত সুন্দর দেখতে। তো যথারীতি ওই দিনই রাসেল ভাই ফজরের ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্তে আজান পড়ে। তো উনি নামাজ যখন আজান পড়ে যায় মসজিদে চলে যায়। তো আজান পড়ার সময় নামাজের যখন জামাত দাঁড়াবে, তো সে লাস্টে বসে থাকে, মানে সবসময় তার অভ্যাস আর কি, সে লাস্টে বসেছিল। তার লাস্টে বসে থাকা অবস্থা দেখলো যে উজু করে একটা ছেলে, ওই যে ছেলেটা
তাকে খাবার দিয়ে গেছিল, সেই ছেলেটা এসছে মসজিদে। তো রাসেল ভাই যে বলে না যে উনি বলছিল যে আমি এত মজার খাওয়া, উনি কি এখানে ভেতরে কি রান্না করা ছিল, এটা চিকেন ছিল নাকি কোনো খাওয়া অন্য খাওয়া ছিল আমি জানি না। তার কথা হচ্ছে যে এত মজার খাওয়া আমি কখনো খাই নাই, আমার এই জীবদ্দশায় এত মজার খাওয়া আমি কখনো খাইনি, টেস্ট করি নাই। তো আমি তাকে শুকরিয়া জানাবো যে রান্নাটা খুব ভালো হয়েছিল, যে শুকরিয়াটা জানানোর জন্য আমি ওনার কাছে ওটা ডাকলাম, ছেলেটাকে কাছে ডাকলাম। ছেলেটা আমার কাছে আসলো না। এই যে চিন্তা করলাম, উনি চিন্তা করলো যে আমি কাছে যেয়ে বলি যে খাওয়া খুব মজা হয়েছে, শুকরিয়া মানে থ্যাঙ্কস জানানোর জন্য তিনি ওই ছেলেটার কাছে গেল। ছেলেটাকে কাঁধের মধ্যে আলতো করে হাত রাখতেই বললো যে শুকরিয়া, খাওয়া অনেক মজা ছিল। এই কথাটা বলার পর ছেলেটা ওখান থেকে প্রস্থান করলো খুব ফাস্ট। কিভাবে, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং। সবচেয়ে মজার বিষয়, প্রস্থান করার অবস্থায় সে যখন ঘুরে গেল সাথে সাথে বিড়াল হয়ে গেল। একদম চোখের সামনে একটা ছেলে মসজিদের বিড়ালের ফর্ম নিয়ে ওখান থেকে বের হয়ে গেল। ও মাই গড, এটা খুব উনি বললো যে আমি তো মানে আমি ওনার কাছে যখন শুনছিলাম উনি বললো যে ভাই আমি তো খুব অবাক হয়ে যাই এরকম। নর্মালি সচরাচর রাসেল ভাই অনেক ইমাম সাহেব অনেক হুজুরের সাথে আমি এ পর্যন্ত কনভারসেশনে গেছি, কেউ কখনো ঘটনা বলতে চায় নাই। বলে যে আমার সাথে ঘটনা, উনি বলছিলেন যে আমার সাথে ঘটনা এরকম আগে কখনো হয় নাই। তো অনেক মসজিদে খাওয়া দাওয়া পাই, তো এরকম কখনো হয় নাই এত মজার খাওয়া। বা আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে গেলাম, এরকমও কখনো হয় নাই যে আমি তো কিছুটা তো আন্দাজ করতে পারি যে আসলে আমি যেসব মুভমেন্ট এখন আছে সেসব মুভমেন্টটা রিয়াল না। তো এর মধ্যে দিয়ে রাসেল ভাই 15 রোজা চলে যায়। স্বাভাবিক অবস্থায় ছিল, সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, মানে এই রমজানে সব বাসা থেকে খাওয়া দাওয়া আসছে, তো কোনো সমস্যাই হয় নাই। সেই দিনের পর থেকে আর ওই ছেলেটাকেও দেখা যায় না রাসেল ভাই, আর কোনোদিন দেখা যায় না। না। আচ্ছা, কিন্তু 23rd রমজান, 15 দিন পর 23শে রমজানের দিন, সেই তারাবির পরে সে যখন বিশ্রাম নিচ্ছিলেন হুজুর, তখন সেই 7.5 ফিটের ছেলেটা আবার আসে। আচ্ছা, এসে একটা টিফিন ক্যারিয়ার দিয়ে চলে যায়। তো সে এতটাই মাথাটা ঝিমঝিম করছিল যে টিফিন ক্যারিয়ারটা চেক না করে বিছানার উপরে রাখে। তো বললো যে আজ আবার আসছে, মানে রোটেশনে ঘুরে আসছে ওই বাসাটা। মানে রোটেশনে ঘুরে আসার পরে সে বললো যে আজকে তো কোনো খুশবুই নাই, আজকে এরকম কেন, মানে এত মানে খুশবু লেগেছে, টিফিন ক্যারিয়ারটা খুব মরা মরা, কিন্তু ওই যে আগের টিফিন ক্যারিয়ার যে ডিজাইনটা সেটা কিন্তু এখনো আছে, মানে খুব সুন্দর টিফিন ক্যারিয়ার। আচ্ছা, তো সে কি করবে বলে যে আমি টিফিন ক্যারিয়ারের প্রথম ঢাকনাটা খুললাম আর দেখলাম অনেকগুলা মানুষের আঙ্গুল। আমি দেখার পরে এটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি এক দৌড়ে উপরে চলে যাই। ওই এলাকায় আমি এমনিতেই নতুন, আমি কখনো এদেরকে আগে দেখি নাই। আপনি যদি টিফিন ক্যারিয়ার খুলে দেখেন অনেকগুলা মানুষের আঙ্গুল, আপনি কি করবেন? সেটা আমি বিছানার মধ্যে এগুলি ফেলে দৌড় দিয়ে উপরে যাই। আমাদের মুয়াজ্জিন আছেন সজল সাহেব, ওই সজল সাহেবকে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি এসে দেখি ওনার সাথে, আমি ওনাকে টেনে নিয়ে আসার পর নিচে দেখি আমার বিছানার উপর অনেক খাওয়া পড়ে আছে। মানে আচ্ছা, আঙ্গুল গুলা এখন আর মানে একদম প্রুফ করার মতো কোনো ওয়ে নাই যে আঙ্গুল। সে বলে যে আপনি তো অনেকগুলো খাওয়া ফেলে রাখছেন। এখন উনি বলতে পারছে না যে আমি যা দেখছি সেটা আপনাকে বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো রাসেল ভাই এরপর থেকে উনি আর কখনো ওনাদের কখনো দেখেন না, আর কোনো টিফিন ক্যারিয়ারও আসেনি। রমজানও শেষ হয়ে যায়, ঈদও চলে আসে, সে 2-1 মাস পরে মসজিদটাও ছেড়ে দেন। বলে যে এরপরে আমি এত রমজানে এত খাওয়া পেয়েছি, এরপর থেকে আমি কখনো ওরকম কোনো কিছু আর পাই নাই। আমার কাছে উনি বলছে যে আমার কাছে এটা হয়তো একটা শিক্ষা ছিল যে ভালো ছিলাম গুতাতে কেন গেলাম। সেটাই, যেটা ভালো ছিল সেটা চলছিল। উনি বলছে যে আমি হালকা আঁচ করতে পেরেছিলাম যে এটা দিস ইজ নট নর্মাল থিং, এটা নর্মাল না। আমি একদম। জিজ্ঞেস করতে যাওয়াটাই হয়তো ভুল হতে পারে। এই আমি জাস্ট একটা ছোট বিরতিতে যাবো। থ্যাংক ইউ আলিফ, অনেক ঘটনা আগে ঘটনা এবং এই ঘটনাটার সাথে কিভাবে একটা মিলে গেল। মানে ওইখানেও কেউ যে মানে পিঠে স্পর্শ করা বা ধাক্কা দেওয়া বা মানে এই ব্যাপারটা, মানে বাচ্চার সাথেও পা ধরে টানা, কোনো সময় ধাক্কা দেওয়া, কোনো সময় হাত বুলানো, কোনো সময় মানে খামচানো, টাচ করা বা টাচ করা। আবার এইখানেও এই যে এখানে ছেলেকে টাচ করার সঙ্গে সঙ্গে ছেলেটার আচরণ পাল্টে গেল। মানে কি একটা অদ্ভুত ব্যাপার। মানে এর আগে কিন্তু সবই নরমাল ছিল, এর আগে সব নর্মাল ছিল। হ্যাঁ, তো আগের ঘটনাটা কিন্তু বেশ ভয়ের। আগের ঘটনা বেশ ভয়ের, এবং আগের ঘটনাটাও একটা মানুষ যখন এরকম বাড়িতে এক্সপেরিয়েন্স করে তখন তার কেমন লাগবে চিন্তা করে দেখুন। আবার আর সেই একজন- ভারীটা নাই, একদম, এটা হ্যাঁ। ভ্যানিশ। আর এখানে একজন হুজুরের কথা শুনলাম, তিনি তো অনেক জানাশোনা মানুষ, তিনি ধরে নিয়েছিলেন, সবকিছু জানতেন, তারপরেও যখন তিনি ভয় পান তারপরে বুঝতে হবে যে এটা কতটা ভয়ের। তো উনি মানে এই ঘটনাটা বলতে খুব অদ্ভুত লেগেছে। একটা তো হচ্ছে যে চোখের সামনে একটা ছেলের এরকম ভাবে অবাক ভাবে বের হয়ে যাওয়া, এবং পরে যে খাবারটা নিয়ে আসলো কেউ যদি খুলে কোনোদিন দেখে যে এরকম হাতের আঙুল। আমার কথা উনি বলেছে যে আমি তো সব খাওয়া ছিল, আমি কেন জিজ্ঞেস করতে গেলাম? তাহলে কি এই থ্যাঙ্কস জানানোটা কি ভুল নাকি? ওনার কথা আমার মনে হয় স্পর্শ করাটা বা থ্যাংক জানানো স্পর্শ করেছিল ঘাড়ে। আমার তাই মনে হয়, আমার তাই স্পর্শ মনে করার হয়, সাথে সাথেই সে বিড়ালে ট্রান্সফার করে দিয়েছে। আমার তাই মনে হয় হতো।